ডিভোর্সের সম্মতি ছিল না হেমার। তবুও 3 বছরের মেয়েকে নিয়ে বরের বাড়ি থেকে বের হতে হলো হেমাকে। হয়তো ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে খুব তাড়াতাড়ি। অনিচ্ছা সত্ত্বেও সেই পেপারে সাইন করে দিতে হবে। তারপর ভালোবেসে পালিয়ে বিয়ে করা বরটার প্রতি আর কোনো দাবি, অধিকার, অভিমান কিছুই থাকবে না। অভিমান আর অভিযোগের অধ্যায়ের সমাপ্তি অবশ্য আরো অনেক আগেই হয়ে গেছে। সেই তো বাবা মায়ের অনুমতি ছাড়া পালিয়ে এসে বিয়ে করেছিল অরূপকে। নিয়তির খেলায় আজ সে বাবা মায়ের কাছেই ফিরে যেতে হচ্ছে, সাথে করে সেই প্রতারক মানুষটার এক খণ্ড অংশ অদিতিকে নিয়ে। আজ বুঝতে পারলাম জীবনে কত বড় ভুল করেছি নিজের পছন্দে একা একা বিয়ে করে। মনে মনে ভাবলো হেমা। 4 বছর আগে এমনই এক সন্ধ্যায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। প্রেমটা ছিল সবেমাত্র 3.5 মাসের। ফেসবুকে পরিচয় হয় অরূপের সাথে। অরূপের বাড়িটা হেমার বাড়ি থেকে বেশি দূরে নয়। গাড়ি দিয়ে গেলে মাত্র ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। অরূপের সাথে বন্ধু হিসাবেই দেখা করেছিল হেমা প্রথমবার। তার সাথে এসেছিল আরো একটি ছেলে, নাম দীপ। এর পরপরই অরূপ হেমাকে প্রপোজাল দেয়। হেমাও কি মনে করে যেন রাজি হয়ে যায়। সবেমাত্র অনার্স ভর্তি হওয়ার জন্য দৌড়াচ্ছে হেমা। হেমা ছিল যেন মোমের তৈরি এক পুতুল, যার বর্ণনা দিয়ে শেষ হবে না। অরূপও কম সুদর্শন নয়, কিশোরী মন। তাই সেই পুরুষের ভালোবাসার জালে ফেসে যায়। সেখান থেকেই শুরু হয় অরূপ ও হেমার প্রেমের গুঞ্জন। লেখাপড়ার মাথা ভালো থাকায় বাবা মায়ের ইচ্ছা ছিল মেয়েকে আরো পড়াশোনা করিয়ে বিয়ে দেওয়ার। অন্যদিকে 8 বছরের বড় 26 বছরের যুবক অরূপ হেমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। খুব যেন তাড়া তার। বাড়িতে বিয়ের কথা মুখ ফুটে বলার মতো লজ্জা যেন আর কোথাও নেই। তবু বলতে হয় হেমাকে। হেমার বাবা ছেলের সম্পর্কে খোঁজ খবর নিয়ে সোজা না করে দেয়। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অন্য জায়গায় ছেলে দেখা শুরু করে। অরূপ ভুলিয়ে ভালিয়ে হেমাকে পালিয়ে বিয়ে করতে রাজি করে। প্রথমে রাজি হতে না চাইলেও 2 দিন যোগাযোগ বন্ধ রাখে অরূপ। এতেই কাজ হয়ে যায়। অরূপকে না পেয়ে পাগলের মতো হয়ে যায় হেমা। বুঝে ফেলে অরূপকে হারালে বাঁচতে পারবে না। পরিবার ঠিক মেনে নেবে কয়দিন গেলেই। তাই আর দিকপাশ না ভেবেই অরূপের সাথে পালিয়ে বিয়ে করতে রাজি হয়ে যায় সে। সন্ধ্যার লগ্নে বাড়ি থেকে বের হয়ে বিয়েটা সেরে নেয় দুজন। সাথে অরূপের বন্ধু ছিল কয়েকজন। বিয়ে পড়ানো শেষ হলে অরূপ দীপকে উদ্দেশ্য করে বলে, কি বন্ধু, দেখলি তো, অরূপ চাইলেই সব পারে। এই যে বিয়ে করে দেখিয়েও দিলাম। হেমা সেই দিন সেই কথার মানে বুঝতে পারেনি। এইসব ভাবনার মাঝেই সিএনজি এসে থামলো বাড়ির সামনে। বাড়িতে অনেক মানুষের কথা শোনা যাচ্ছে বাইরে থেকে। এত কোলাহল শুনে চমকালো হেমা। বাড়িতে এত মানুষের কথা কেন? এত মানুষ তো থাকার কথা না। ভেতরে ঢুকতেই দেখলাম ছোট বোন সেজে গুজে বসে আছে। মা আমাকে দেখে এক প্রকার চমকে উঠল। আমার প্রতি রাগ তাদের আকাশ ছোঁয়া। তবুও জিজ্ঞাসা করলো, তুই হঠাৎ? আর তোর ফোন বন্ধ কেন? মনে পড়লো সপ্তাহখানেক আগে অরূপ ফোনটা ভেঙে ফেলেছে আমার। সে কথা না বলে বললাম, অদিতির হাত থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে, তাই যোগাযোগ করতে পারিনি। আর কিছু বলল না মা। বাবা মেহমানদের সাথে অন্য ঘরে আলাপ করছে। বড়দিও এসেছে ঘরে এবার। অদিতিকে কোলে নিতে নিতে বলল, 1000 খানেক কল করেছি এই কয়দিনে। তোরা কি মোবাইল রেখে কি বৃন্দাবনে চলে গিয়েছিলি নাকি? বারবার বন্ধ বলে। নরম সুরে বললাম, মোবাইলটা ভেঙে গেছে বড়দি। বড়দি আর কোনো কথা বাড়ালো না এই ব্যাপারে। প্রসঙ্গ পাল্টে বলল, ছুটকিকে দেখতে এসেছে আজ, তাই তো তোকে এতবার কল করা। ছেলে আমেরিকা থাকে। আজ দেখে পছন্দ হলে আংটি পরিয়ে ফেলবে একদম। বিয়েটা তোর জামাইবাবুই এনেছে। হেমা ছোট করে উত্তর দিল, ও। ছুটকির মুখের দিকে তাকালো একবার। মুখে তার লজ্জা ভাব। মনে মনে হয়তো নতুন জীবন নিয়ে শত শত ভাবনা চিন্তা করছে। হেমা কাপড়টা পাল্টে নে, মেহমানদের সাথে দেখা করে আয়। ভালো লাগছে না বর্দি। আত্মীয় হলে পরে কত দেখা হবে, আজ না হয় দেখা না করি। কিছু হয়তো বুঝলো বর্দি। হাসি মুখটা মিলিয়ে গেল এক মুহূর্তের জন্য। জোর করলো না আর হেমাকে। মেহমানরা ছুটকিকে আংটি পরিয়ে গেছে। সবাই অনেক খুশি আজ। তাই তাদের খুশিটা নষ্ট করতে হেমা আর নিজের ব্যাপারে কথা তোলেনি। রাতে খাওয়া দাওয়া করে 3 বোন ঘুমাতে গেল।
জামাইবাবু চলে গেছে মেহমানদের সাথেই। সেই সুবাদে আজ 3 বোনই একসাথে ঘুমাবে বলে ঠিক করেছে। অদিতি ও তার নানুর সাথে ঘুমিয়ে পড়েছে। হেমা, পিনপিনে নীরবতায় বর্দি হঠাৎ করেই রয়ে শুয়ে হেমার নামটা উচ্চারণ করাই কেঁপে ওঠে হেমা। এই বুঝি পুলিশের মতো জেরা শুরু করবে? সবটা বলতে হবে এখন বর্দিকে। কেমন আছিস? চমকালো হেমা। তার ধারণা মতে কেন একা এসেছে বা মোবাইলে কি করে ভেঙেছে সংসার বিষয়ে প্রশ্ন করার কথা, তবে তার চিন্তাকে পেছনে ফেলে বর্দি এমন প্রশ্ন করবে তা সে ভাবতেও পারেনি। ভালো আছি। মিথ্যা কেন বলছিস? তুই তো ভালো নেই, তোর মুখ দেখেই বোঝা যায়। ওই দিন বাবা মা চলে আসার পর আবার কিছু হয়েছে কি নতুন করে? বর্দি, ঘুম পেয়েছে আমার, কাল কথা বলি। বর্দি বুঝলো বোনের মনের অবস্থা, তাই বলল, আচ্ছা ঘুমা। তবে সে জানে হেমা ঘুমাবে না। মাথায় বিলি কেটে দিচ্ছে বর্দি। হেমা নীরবে চোখের জল ফেলতে ফেলতে ডুবে গেল পুরানো অতীতে। সেদিন বিয়ে করে হেমাকে নিয়ে বাড়িতে যায় অরূপ, মা বাবার একমাত্র ছেলে। ছেলে পছন্দ করে এসে তাই সম্মান করে তারা, কোনো আপত্তি জানায়নি। আগেই ফোন করে বলে দেওয়া হয় মাকে বিয়ের কথা। বরণডালা সাজায় অমলা দেবী, তার একমাত্র ছেলে বলে কথা। কোনো কমতি রাখেনি সে। হেমা শ্বশুর বাড়িতে পা রেখে রীতিমতো চমকে ওঠে। এত অল্প সময়ে এত আয়োজন করেছে দেখে খুশিতে চোখে জল এসে যায়। অমলা দেবী নিজের হাতে বরণ করে হেমাকে এবং নিজের হাতের বালা পরিয়ে দেয়। বিয়েটা মন্দিরে হলেও পরের নিয়মগুলোতে কমতি রাখে না অমলা দেবী। বিয়ের প্রথম দিন কাল রাত বলে জানে তারা, তাই বৌমাকে নিজের সাথে নিয়ে ঘুমায়। ঘুমায় বললে ভুল হবে, বউ শাশুড়ি যেন কথার জুড়ি খুলে বসেছে সেই দিন রাতে। কি গো মেয়ে, আমাকে কি বলে ডাকবে? শাশুড়ির কথায় একরকম ধাক্কা খায়, কি বলবে বুঝে উঠতে পারে না। অমলা দেবী হেমার হাতটা কাছে টেনে নেয়। মেয়ে নেই আমার, আর না কোনো ছেলে আছে, একটাই ছেলে। বিয়ের পর কত চেষ্টা করেও একখানা সন্তান পায়নি। সব শেষে অরূপ এলো। মনের কথা বলার মতো একটা মানুষও নেই। একলা একলা থাকি এত বড় বাড়িতে। এখন তো রাত, তাই বোঝো নাই। কাল দেখবে কত বড় বাড়ি আমাদের, একটা মানুষও নাই। তোমাকে আমি ছেলের বউ করে রাখতে পারবো না। আমার মেয়ে হবে তুমি। দুজন মিলে কাজ করব আর গল্প করব। মা মেয়ে দিব্যি কাটিয়ে দিব। মা ডাকবে আমায়, কেমন? হেমা দ্বিতীয়বারের মতো অবাক হয় শাশুড়ির কথা শুনে। একটা মানুষ এত ভালো হতে পারে? তখনই বাহির থেকে দরজায় টোকা পড়ে। অমলা দেবী খাট থেকে নামতে নামতে বলে, এত রাতে আবার কে এলো? দরজা খুলতেই শ্বশুর মশাইকে দেখে হেসে বলল শাশুড়ি, দেখো বুড়োর কাণ্ড, একটা রাতেরই তো ব্যাপার। আমাকে ছাড়া অন্য ঘরে থাকলে কি এমন হতো? বুড়ো হয়েছে, এখনো এত ভালোবাসা কোথায় পায় লোকটা? আহ কমলা, থামো তো। নতুন বৌমার সামনে এভাবে বলে লজ্জা দিচ্ছ কেন? শ্বশুর শাশুড়ির কথা শুনে মুখ টিপে হাসলো হেমা। নেহার বাবু খাটের এক কোণে আসতে আসতে বলল, মা মেয়ের সাথে কি বাবাকেও জায়গা দেওয়া যায়? আমি ঘুমালে আপত্তি নেই তো কোনো? হেমা মাথা ঝাঁকিয়ে না বোঝালো। তিনজন মিলে গল্প করতে করতে রাত পার করে দিল। হেমা এমন শ্বশুর শাশুড়ি পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করলো। মানুষ হাজার চেয়েও এমন মানুষ পায় না, আর সে না চাইতেও পেয়ে গেল। বুঝতে বাকি রইল না, শ্বশুর শাশুড়ি নেহাতি ভালোর ওপরে ভালো মানুষ। বিয়ের প্রথম প্রথম ভালোই কাটছিল। মা বাবাকেও কি করে যেন পটিয়ে নিল শাশুড়ি। তারা হেমার বিয়েটাকে মেনে নিয়ে হেমাকে বাড়িতে নিয়ে আসলো। সবই ঠিকঠাকই চলছিল। বিয়ের 3 মাস হতে না হতেই হেমা প্রেগনেন্ট হয়। খবর পেয়ে শাশুড়ির আদর সোহাগ যেন আরো বেড়ে গেল। সকলে খুব খুশি। 5 মাস পর্যন্ত সব ভালোই ছিল। আস্তে আস্তে হেমার শরীর খারাপ হতে থাকে, আর অরূপের দিক থেকে বাড়তে থাকে অযত্ন আর অবহেলা। প্রথম প্রথম কষ্ট হতো হেমার। অমলা দেবী সহ সকলে বোঝাতো সন্তান জন্ম হলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হেমাও মানিয়ে নিতে থাকলো। যেদিন হেমার মেয়ে হলো সকলে খুশি হয়েছে। তাদের বাড়িতে এই প্রথম মেয়ে সন্তান। নেহার বাবু আর অমলা দেবী সারা মহল্লার লোকেদের মিষ্টি বিলি করেছেন ওই দিন। তবে অরূপের মুখে বাবা হওয়ার তেমন কোনো তৃপ্তির লক্ষ্য দেখতে পেল না হেমা।
এতদিনে অরূপের সাথে দূরত্বটাও বেড়ে গেছে। অদিতি হওয়ার পর মাসখানেকের জন্য এই বাড়িতে থাকতে এসেছিল ছুটকি। কোনো এক কারণে 1 সপ্তাহ পর ছুটকি চলে যায়। হেমা কারণ জিজ্ঞাসা করলেও জানতে পারে না কিছুই, শুধু বলে, মেজদি, জামাইবাবুকে আমার সুবিধার লাগে না রে, চোখে চোখে রাখিস একটু। হেমা বোনকে কড়া কথা শোনাতে চেয়েও পারেনি ওই দিন, চুপ ছিল শুধু। অরূপ যে অদিতির বাবা তা শুধু নামে, ভালো করে মেয়েকে একদণ্ড কোলেও নেয়নি কখনো। অদিতির যখন 9 মাস বয়স, তখন চাকরির বাহানা দিয়ে অরূপ ঢাকা চলে যায়। অথচ তার বাবার বিশাল বড় দোকান, সেখানে 4-5 জন ছেলে কাজ করে। অমলাদেবী বারবার বলেছিল, তোর বাবার বয়স হয়েছে, দোকানে বসতে পারে না ঠিক মতো, ম্যানেজারের কাছে সব দায়িত্ব দিয়ে রেখেছে। যদিও ছেলেটা ভালো, হিসাবে গড়মিল করে না, তবুও নিজেদের জিনিস নিজেদের বুঝে নেওয়া কি ভালো না? অরূপ বাবা মার কোনো কথাই শোনেনি, চলে যায় ঢাকা। বছরে 2-1 বার বাড়িতে যেত, থাকতো 10-12 দিন। ঠিকমতো যোগাযোগ করেনি হেমার সাথে। প্রথম প্রথম হেমা কল করতো অনেক, শেষে যখন দেখলো অরূপ বিরক্ত হয়, ঠিকমতো কথা বলে না, তখন নিয়তির ওপরে সবটা ছেড়ে দিল হেমা। এভাবে 1.5 বছর কেটে যায়। সংসার ছেড়ে সেই কবেই চলে যেত হেমা, তবে পারে না, কোনো এক অদৃশ্য মায়ার টানে এখানেই পড়ে থাকে। খাওয়া পড়া আর শ্বশুর শাশুড়ির ভালোবাসার কোনো কমতি নেই তার জীবনে। কমতি শুধু যার পরিচয়ে এই বাড়িতে থাকছে তার। শেষে 3 মাস হেমার সাথে একবারের জন্যও যোগাযোগ করেনি অরূপ। যা 2-1 বার কল করেছে অমলা দেবীর কাছে, হেমার কাছে ফোন দিতে চাইলে কল কেটে দিয়েছে। শেষে সহ্যের শেষ সীমায় গিয়ে খুলনা থেকে এক রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় হেমা, সাথে সিকান্দার আর অমলা দেবী, কোলে 2.5 বছরের মেয়ে অদিতি। 8 ঘন্টার যাত্রা শেষে তারা এসে পৌঁছায় অরূপের বাসায়। ছোটখাটো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে সে। একা ব্যাচেলার বাসায় না থেকে বরং 2 রুমের ফ্ল্যাট বাসা নিয়ে থাকে অরূপ। রান্না বান্না থেকে শুরু করে প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র রয়েছে তার রুমে। দেখে মনে হচ্ছে সাজানো গোছানো একটা সংসার। কিন্তু সে তো বলেছে একা থাকে, নাকি সাথে অন্য কেউ থাকে? নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে হেমার। রাতে ক্লান্ত হয়ে সকলে শুয়ে পড়ল। অরূপ হেমার সাথে এক রুমে না শুয়ে বরং সোফায় শুয়েছে। সবার চোখে ঘুম, কিন্তু হেমা সারাটা রাত নির্ঘুম কাটিয়েছে। মাঝরাতে ঘুম ভেঙে পাশের রুম থেকে কথা বলার গুঞ্জন শুনছে। অরূপ ফোনে কথা বলছে কারোর সাথে, এটা বুঝতে বাকি রইল না হেমার। পরের দিন সকালে নেহার আর অমলা দেবী ছেলেকে বাড়িতে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে বলে কদিন পরেই যাবে সে। এছাড়া তার মুখে আর কোনো কথা বের করতে পারেনি তারা। হেমা অরূপের কাছে যতবারই ঘেঁষতে চেয়েছে, ততবারই দূরত্ব বাড়িয়েছে অরূপ। দুপুরে ঘরে বসে ফোন টিপছিল অরূপ। হেমা অদিতিকে শাশুড়ির কাছে দিয়ে অরূপের রুমে গিয়ে ভেতর থেকে দরজাটা আটকে দিল। ফেসবুক স্ক্রল করছে অরূপ। হেমার মনে একরাশ দুঃখ নাড়া দিল। যে ফেসবুকের মাধ্যমে পরিচয় অরূপের সাথে, সেই ফেসবুক থেকে অরূপ হেমাকে আনফ্রেন্ড করে ব্লক করে দিয়েছে সেই কবেই। অরূপ অরূপ নিশ্চুপ। আপন মনে ফোন ঘাঁটছে অরূপ, যেন তার একমাত্র কাজ এটা। অন্যদিকে হেমা তাকে ডাকছে, সেই দিকে যেন তার কোনো খেয়ালই নেই। হেমা আরো একবার ডাকলো, অরূপ। অনিচ্ছা সত্ত্বেও অরূপ বিরক্ত নিয়ে উত্তর দিল, আমার কান খোলা আছে, শুনতে পাচ্ছি। এভাবে ডাকাডাকি করার মানে হয় না। রাগে দুঃখে হেমার মেজাজটা চটে গেল। ছো মেরে অরূপের হাত থেকে ফোনটা নিয়ে নিল। ফোন নিতে দেরি, হেমার গালে ঠাস করে চড় পড়তে দেরি হলো না। গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হেমা। মুখে টু শব্দটিও করতে ভুলে গেছে সে। অরূপ তার গায়ে হাত তুলেছে সামান্য মোবাইলের জন্য। রাগে ফোঁস করতে করতে অরূপ বলল, আমার ফোনে হাত দেওয়ার সাহস কি করে হয়? বের হয়ে যা আমার সামনে থেকে। হেমা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। দাঁড়িয়ে থেকে নীরবে চোখের জল ফেলছে। অরূপ বিরক্ত নিয়ে নিজেই বের হয়ে গেল রুম থেকে। বিকালের বাসে তারা বাড়িতে চলে আসলো। আসার আগে অমলা দেবী ছেলেকে ভালো করে বুঝিয়ে এসেছে বাড়িতে যেতে আর বৌমার সাথে যোগাযোগ করতে। যার দরুন দিনে একবার করে হেমাকে কল করে ভালো মন্দ খোঁজ খবর নেয় অরূপ। এতেই নতুন করে সংসারের স্বপ্ন দেখে হেমা। তার কয়েক মাস পর অরূপ বাড়ি আসে।
সবকিছু মোটামুটি ঠিকই চলছিল, তবে রাত ছাড়া অরূপের দেখা পেত না হেমা। কেবল সারা দিন পর রাত 11টা কি 12টার পর হেমার রুমে আসতো অরূপ। অরূপের মধ্যে হেমার জন্য ভালোবাসার ছিটে ফোঁটাও খুঁজে পায় না হেমা। তবুও মেয়ের সুখের দিকে তাকিয়ে পড়ে আছে এই সংসারে। 2 মাস যেতে না যেতেই হেমার প্রচন্ড জ্বর হলো। 2 দিনের জ্বরে বমি করে শেষ হেমা। শাশুড়ি আছে বলেই এখনো বেঁচে আছে সে। রাতে শুয়েছিল অরূপ। হেমার কাছে ঘেঁষে বলল, শুনছো? ফোন ঘাঁটতে ঘাঁটতে জবাব দিল, হুম। আমি মনে হয় প্রেগনেন্ট। পিরিয়ডের ডেট চলে গেছে 10 দিন আগে, তার উপরে বমিও হচ্ছে। এসব তো প্রেগনেন্সির লক্ষণ। কথাটা শুনে বাঘ দেখার মতো করে অবাক হলো অরূপ। এমন ভাব করলো তার মুখ দেখে মনে হচ্ছে অসম্ভব কিছু বলে ফেলেছে হেমা। প্রেগনেন্ট মানে? কার বাচ্চা পেটে ধরেছিস? অরূপের কথায় চমকালো হেমা। কি বলছে এইসব? মাথা ঠিক আছে তোমার? তোমার ছাড়া আর কার বাচ্চা থাকবে আমার পেটে? না, এই বাচ্চা আমার হতে পারে না। তুমি কি আমার চরিত্র নিয়ে কথা বলছো? সবাইকে নিচের মতো মনে হয় তোমার? এত নিচে নামতে পারলে তুমি? কথাটা অরূপের মাথায় রক্ত তুলে দিল। অসুস্থ হেমার চুলের মুঠি ধরে অরূপ বলল, সত্যি করে বল, তোর কোন নাগরের বাচ্চা পেটে ধরেছিস? কয়জনের সাথে রাত কাটাস? নষ্ট মেয়ে ছেলে। নষ্টামি করে বাচ্চা নিয়ে এসে বলবি আমার বাচ্চা, আর আমি মেনে নিব? ভাবলি কি করে? ব্যথায় কুঁকড়ে উঠছে হেমা। অরূপের হাত থেকে চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, তুমি পাগল হয়ে গেছো? সবাইকে নিজের মতো মনে করো নাকি? আমি কারোর সাথে রাত কাটাইনি। গত 2 মাস ধরে বাড়িতে এসেছো, তুমি রাত কাটিয়েছো আমার সাথে। নিজের চাহিদা মেটানো ছাড়া তো আমার কথা মনেই থাকে না তোমার। নাকি এখন সেই সব কথাও ভুলে গেছো তুমি? কেন অস্বীকার করছো? কেন অস্বীকার করতে পারবে তুমি এইসব, বলো? চুলের মুঠি ছেড়ে দিল অরূপ। হ্যাঁ, থেকেছি। তুই আমার বিয়ে করা বউ। আমার নিজের অধিকার আছে বলেই তোর কাছে গিয়েছি, নয়তো যেতাম না তোর মতো মেয়ের ধারের কাছেও। তবে বাচ্চা আমার না, আমি সব বুঝে শুনেই কাজ করেছি। বাচ্চা কি করে আসলো তোর পেটে? ছেলের ঘরের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে অমলা দেবী এসেছে। কি হয়েছে রে অরূপ? চেঁচাচ্ছিস কেন এত? আর বৌমা, কাঁদছো কেন? রাগে গজগজ করতে করতে অরূপ বলল, কি হয়েছে? তা তুমি তোমার আদরের বৌমাকেই জিজ্ঞাসা করো। তোমাদের আদর পেয়ে পেয়ে নষ্ট হয়ে গেছে এই মেয়ে। বলে ঘর ছেড়ে বের হয়ে গেল, এক মুহূর্তও না দাঁড়িয়ে অরূপ। অমলা দেবী হেমার কাছে বসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে হেমা? হেমা সবটা বললে। সেও জিজ্ঞাসা করলো, বৌমা, সত্যি কি বাচ্চা এসেছে তোমার পেটে? আর কার বাচ্চা? শাশুড়ির মুখে এমন প্রশ্ন শুনে বেশ অবাক হলো হেমা। শাশুড়ি তাকে অবিশ্বাস করলো। আপনিও আমাকে এই কথা বলতে পারলেন মা? হেমার কথায় থতমত খেয়ে গেল অমলা দেবী। আরে না না, অরূপ বলছিল তাই জিজ্ঞাসা করলাম। আর এ আর কি? দেখি দেখি, তোমার জ্বর এখন কেমন? হেমার কপালে হাত দিয়ে জ্বর মাপল সে। জ্বরটা কমে গেছে, শুয়ে পড়ো। অদিতি তো ঘুমিয়ে পড়েছে। দেরি করো না, ঘুমিয়ে পড়ো। বলেই অমলা দেবী দ্রুত পায়ে চলে গেল। মেয়েকে বুকে টেনে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল হেমা। অরূপ আর সেই রাতে ঘরে ফেরেনি, পাশের রুমে ঘুমিয়ে পড়েছে হয়তো। মাঝরাতে একবার হেমা উকি দিয়েছে পাশের রুমে। অরূপ কারোর সাথে ভিডিও কলে কথা বলছে দেখে বুঝতে আর বাকি রইল না হেমা। কাঁদতে কাঁদতে রাত পার করলো হেমা। জ্বর কিছুটা কমেছে, তাই সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছে। সবকিছু এখন ভাগ্যের ওপরে ছেড়ে দিয়েছে হেমা। নিজেকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় প্রতিনিয়ত। তার 2 দিন বাদে হেমার পিরিয়ড হয়। তার মানে বাচ্চা আসেনি পেটে। শুধু শুধু ওই মানুষটার নোংরা কথা হজম করতে হয়েছে। যাক, ভালোই হলো। তা নয়তো মানুষটার মন মানসিকতা এতটা নিচু তা জানা হতো না। হেমার অনার্স 3য় বর্ষের ফর্ম ফিল আপ করাতে হবে। আজই ভার্সিটির একজনকে ফোন করে বলেছে লাস্ট ডেট। হেমা পাতিলে ভাত বসিয়ে অরূপের সামনে গিয়ে বলল, আমার কিছু টাকা লাগবে, আজই লাগবে। কাল বাড়িতে যাব। টাকা কেন লাগবে?
ভার্সিটির ফর্ম ফিল আপ করাতে হবে। এই সংসারে থেকে কোনো লেখাপড়া করা চলবে না। চুপচাপ কাজ করো গিয়ে। বাচ্চা পেটে নিয়ে পর্যন্ত পরীক্ষা দিয়েছি। ছোট দুধের বাচ্চা রেখে পরীক্ষা দিয়েছি। আর এখন তো বড় হয়েছে। তাছাড়া আর 1 বছর আছে অনার্সের। এখন কিনা বলছো পড়ালেখা বাদ দিতে? হুম, বলছি। আর এটাই শেষ কথা। আমার বউ, আমি যা বলবো তাই হবে। পরীক্ষার নাম করে ছেলেদের সাথে ঘষাঘষি করে আবার আমার সংসার করবে, তা তো চলবে না। তুমি কি আসলেই পাগল হয়ে গেলে? সব কথাই এসব কি টেনে আনো তুমি? কাপুরুষের মতো নিজের বউকে মিথ্যা অপবাদ দিতে লজ্জা লাগে না নাকি? তুই আমায় কাপুরুষ কেন বললি? তুই জানিস আমাকে বিয়ে করতে কতজন সিরিয়াল করে আছে এখনো? তোর মতো মেয়েকে যে আমি নিয়ে বিয়ে করেছি, সেটাই তোর ভাগ্য। আর তুই কিনা আমায় কাপুরুষ বলিস? বলেই হেমাকে মারতে শুরু করলো। নেহার এসে হেমাকে ছাড়িয়েছে অরূপের হাত থেকে। হেমা বাড়িতে কল করেছে, বাবা মাকে আসতে বলেছে। তার কল পেয়ে বাবা মা এসেছিল। সকলে মিলে বুঝিয়ে শুনিয়ে রেখে গেছে। অরূপের আড়ালে হেমাকে এক ঝাঁক কথা শোনাতে ভোলেনি তার মা। সেই তো একা একা বিয়ে করে নিলি, তো এখন কেন আমাদের লাগে? মেয়েকে এমন কথা বলতেও একবারও ভাবেনি সে। হেমা মুখ বুজে সবটাই সহ্য করে নেয়। বাবা মায়ের সাথে বাড়ি যায় 2 দিনের জন্য। বাবার থেকে টাকা নিয়ে ভার্সিটির কাজ সেরে আসে। দিন দিন শাশুড়িও হেমার থেকে মুখ ফিরিয়ে নেয় কেমন যেন। আগের মতো আর যত্ন নেয় না। তাতে দুঃখ নেই হেমার। যেখানে নিজের স্বামীর কাছে 2 পয়সার মূল্য নেই, সেখানে শ্বশুর শাশুড়ি ভালোবাসা তো বিলাসিতা। হেমা একেবারে বাবার বাড়ি চলে যাওয়ার 15 দিন আগের কথা। অমলা দেবী এক বিয়ের অনুষ্ঠানে যাবে। তবে বিপত্তি বাঁধল। কিছুতেই তার ওঠানো কানের দুল জোড়া খুঁজে পাচ্ছে না। সারা বাড়ির সব রুম থেকে শুরু করে সব আলমারির লকার পর্যন্তও দেখা শেষ। কোথাও কানের দুল নেই। বাড়িতে কেবল 4 জন মাত্র মানুষ। অমলা দেবী কান্নাকাটি করে জীবন শেষ করলো। সন্দেহের আঙুলটা এবার হেমার দিকে। অরূপ কি আর মায়ের গহনা চুরি করবে? হেমাই হয়তো নিয়েছে। সারা সন্ধ্যা কাটলো অমলা দেবীর বিলাপ করে। তবে সরাসরি হেমাকে চোরের অপবাদ দিতে সাহস পেল না। সন্ধ্যার পর অরূপ বাড়ি এসে দেখল যখন মা কাঁদছে, তখন জিজ্ঞাসা করে সবটা জানলো। মায়ের মুখের সব কথা শুনে হেমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে অরূপ। এতক্ষণ ঠিকই এই ভয়টাই পাচ্ছিল হেমা। তাকে যদি সবাই মিলে চোরের অপবাদ দেওয়া হয়, তাহলে কি করবে সে? ভাবতেই ভয়ে ঘেমে যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয় হেমার। শুকনো একটা ঢোক গিলে দাঁড়িয়ে আছে। অরূপ দৃঢ় পায়ে হেমার কাছে গিয়ে চিৎকার করে বলল, মায়ের গহনা কোথায় বল? অরূপের চিৎকারে কেঁপে উঠল মেয়েটা। আরো একটা ঢোক গিলে হেমার উত্তর দিল, আমি কি করে বলবো? লকারের চাবি তো মায়ের কাছেই থাকে, আর গহনাগাটি কোথায় রাখে আমি কি সেসব জানি নাকি? হেমার কথা শেষ হতে না হতে শাশুড়ি অমলা বলে উঠলেন, সে কি বৌমা, জানো না মানে? বাড়ির সবই তো তোমার জানা, কোথায় কি আছে না আছে। আর লকারের চাবিও তো খাটের বিছানার নিচে রাখা। এইসব কিছু কি তোমার অজানা নাকি? আসলে কি বলো তো, বাড়িতে মানুষ মাত্র 4 জন। আমি, তোমার শ্বশুর অরূপ আর তুমি। অদিতি তো ছোট। তোমার শ্বশুর কি আর আমার জিনিস লুকিয়ে নিবে নাকি? তা তুমি কি এখন আমার ছেলেকে দোষ দিতে চাচ্ছ নাকি? সে কি মা, সে কথা কখন বললাম? আমি তো। বাকি কথা শেষ হওয়ার আগে অরূপ হেমার খোপার মুঠোটা ধরে নিল শক্ত করে। তুই কি বলতে চাচ্ছিস শুনতে চাই না আমরা কেউ। জিনিস কোথায় রেখেছিস ভালোই ভালোই বের করে দে। কদিন আগে ভার্সিটিতে দেওয়ার জন্য টাকা চেয়েছিলি, দেইনি, তাই তুই আমার মায়ের জিনিস চুরি করেছিস। আর সেই জিনিস বিক্রি করে টাকা দিয়ে নাগরদের মুখ দেখেছিস, তাই না? বলেই আরো একটু শক্ত করলো হেমার চুলের মুঠি। নিহার সাহেব বললেন, আহ অরূপ, ছাড়ো তো। শোনো বৌমা, এই জিনিস জোড়া আমি বিয়ের রাতে তোমার শাশুড়িকে দিয়েছিলাম, তাই ওই জিনিসের জন্য এত কাঁদছে সে। তুমি নিয়ে থাকলে দিয়ে দাও না। শ্বশুরের কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেল হেমার। সকলে তাকে অবিশ্বাস করছে আজ। এতদিন তাও শ্বশুর শাশুড়ি তাকে বুঝতো।
আজ কিনা তারাও তার দিকে অবিশ্বাসের আঙ্গুল তাক করেছে। কি করবে হেমা? কি করে বোঝাবে যে সে চুরি করেনি? বৌমা, তুমি সত্যি কোনো দরকারি জিনিসগুলো বিক্রি করে দাওনি তো আবার? অমলা দেবীর কথায় এক প্রকার কেঁদে দিল হেমা। পাশে থাকা অদিতিকে টেনে তার মাথা ছুঁয়ে দিয়ে বলল, আমার মেয়ের মাথার দিব্যি, আমি গহনা নেইনি। দয়া করে আমায় মিথ্যা অপবাদ দেবেন না আপনারা। 3 বছরের মেয়েটা কি বুঝলো জানি না, শুধু ছলছল নয়নে মায়ের কান্নারত মুখের পানে তাকিয়ে রইল। আর কেউ কিছুই বলল না। সেই রাতটাও হেমা ঘুমাতে পারেনি। জিনিস কোথায় গেল বুঝে উঠতে পারছে না। হঠাৎ মনে পড়ল, কয়েকদিন আগে অমলা দেবী বোনের বাড়িতে গিয়েছিল ওই জিনিস পরে। দুল জোড়া অনেক বড় আর ভারী থাকায় এই বয়সে তার ভার সইতে রীতিমতো কষ্ট হয় অমলা দেবীর। এর আগেও কোনো এক অনুষ্ঠানে গিয়ে ভারের কারণে জিনিসটা খুলে ব্যাগে রেখে দিয়েছিল। সেই কথা মনে পড়তেই হেমা ছটফট করছে কখন সকাল হবে। সকালে পাতিলে ভাত বসিয়ে দিয়ে মন ইসপিস করছে ব্যাগটা চেক করে দেখবে। যদি না পায় তখন আবার কে কি মনে করে। সব দ্বিধা ফেলে হেমা শাশুড়ির ঘরে গেল। অমলা খাটে বসেছিল অদিতিকে নিয়ে। নেহারও পাশে ছিল। মা, আপনি লাস্টবার জিনিস পরে আপনার বোনের বাড়িতে গিয়েছিলেন না, তাই না? অমলা দেবী হ্যাঁ পূর্বক মাথা নাড়ালো। হেমা বলল, চাবিটা দিন তো মা, আমি একটু খুঁজে দেখি পাই কিনা। নেহার বলল, কাল তো সবখানে খুঁজেছে, এখন আর খুঁজে কি হবে, যা হওয়ার হয়ে গেছে। অমলা দেবী বিনা বাক্যে চাবি দিয়ে দিল। হেমা শ্বশুর শাশুড়ির সামনে আলমারিটা খুলে সর্বপ্রথম অমলা দেবীর হাত ব্যাগটা হাতে নিল। শীতেও তার গাটা ঘামছে। কাপা কাপা হাতে ব্যাগটা খুলতেই চোখের সামনে কাগজে মোড়ানো কিছু দেখল। চট জলদি কাগজটা খুলতেই ঝলঝল করে স্বর্ণের জিনিস জোড়া দেখে চোখে পানি এসে পড়ল হেমা। হেমা জিনিসটা ধরে দাঁড়িয়ে আছে। কিচ্ছু বলার ভাষা সে খুঁজে পাচ্ছে না। হেমার জিনিস দেখে যেন অমলা এক লাফে এসে ছো মেরে জিনিসটা নিয়ে নিল। নিহারকে বলল, গো দেখো, দুলজোড়া পেয়েছি। হেমা মেয়েকে কোলে নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। এই নিয়ে অমল অবশ্য হেমার কাছে অনুতপ্ততা প্রকাশ করেছে। তবুও জিনিস না পেলে তারা হেমাকেই দোষী ভাবত, এটা হেমা জানে। জিনিস পাওয়াতে লোক দেখানো অনুতপ্ততা প্রকাশ করেছে ওনারা। আবার একদিন সন্ধ্যায় হেমা মেয়েকে পড়াতে বসিয়ে ফোন নিয়ে এক মেয়ের কাছে সংসারের কথাই বলছিল। তখনই অরূপ রুমে এসে বলল, মোবাইলটা দাও তো তোমার। এসব মেসেজ অরূপ দেখলে বিরাট ঝামেলা বাঁধাবে, তাই তড়িঘড়ি করে হেমা মেসেজ লিস্ট থেকে মেয়েটার মেসেজ সব ডিলিট করে দিল। এটা দেখে অরূপ হেমার গলাটা চেপে ধরল মেয়ের সামনেই। নাগর রাখছিস তুই? আর আমি ফোন চাওয়াতে সব কিনা ডিলিট করে দিলি? জানা, ওই নাগরদের কাছে চলে যা, এত বলি, তবুও এখানে পড়ে আছিস কেন বলতো? পুরুষালী শক্ত হাতে গলা চেপে ধরায় হেমার প্রাণ যায় যায় অবস্থা। মায়ের এই অবস্থা দেখে ছোট্ট অদিতি কান্না করে দিল। মেয়ের কান্নায় হুঁশ আসলো অরূপের। হেমার গলা ছেড়ে দিয়ে মোবাইলটা একের পর এক আছাড় মারলো, যতক্ষণ পর্যন্ত ফোনটা না টুকরো টুকরো হলো। এরপর বেরিয়ে গেল রুম থেকে। আর যাওয়ার আগে বলেছে, মুক্তি চাই তোর থেকে আমি। জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম জিদের বশে বাজি ধরে তোকে বিয়ে করে দেখিয়ে দেব বলে। আরে দীপ বলেছিল মেয়েটা তো হেব্বি সুন্দর, নাম্বারটা দে না, পটিয়ে বিয়ে করে নেই। তার কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়, তাই জিদে বলেছি এই মেয়েকে আমি বিয়ে করে দেখিয়ে দিব। সেজন্যই তোকে বিয়ে করা, ভালোবাসিনি তোকে কখনো আমি। প্লিজ মুক্তি দে আমায়, বলেই চলে গিয়েছিল অরূপ। হেমা কেঁদে কেঁদে পার করলো। সত্যি তো, সে কত বোকা। তার সাথে প্রতিনিয়ত একজন ভালোবাসার অভিনয় করে গেল, আর সে কিনা বুঝতেই পারলো না। হেমার চোখের জলে বালিশ ভাসিয়ে ভাবছে, তার বুঝি এই বাড়িতে আর থাকা হলো না। বাবা মা বিয়েটা মেনে নিলেও বাবা এখনো ঠিক করে কারোর সাথে কথা বলে না। একটা মেয়ে সহ বাবা বাড়ি গেলে উঠলে তার মেনে নেবে কিনা সেটাই ভাবে সে। ভাবনায় ব্যাকুল হয়ে ঘুমিয়ে পড়ে হেমা।
বাড়িতে কেউ নেই, শ্বশুর দোকানে গেছে, অমলা দেবী এইদিকেই হয়তো কোথাও পাড়ার কারো বাড়িতে। অরূপের কথা জানা নেই, দুপুরে খেয়ে বের হয়েছে, কখন আসে তার কোনো ঠিক নেই। রাতের আগে বাড়ি ফিরে না সে। হেমা বসেছিল, তখনই পাড়ার এক দেবর এসে বলল, বৌমণি, এক গ্লাস জল দিতে পারবে? ছেলেটাকে চেনে হেমা, তার থেকে বয়সে ছোট হবে, দুই একবার কথাও হয়েছে, এই পাড়াতেই বাড়ি। হয়তো কোথাও যাওয়ার জন্য বের হয়েছিল, জল তেষ্টা পেয়েছে, আর হেমাদের বাড়িটা রাস্তার পাশে হওয়ায় তার কাছেই জল চেয়েছে। একে তো বাড়িতে কেউ নেই, আবার জল চেয়েছে, বসতে না বললে কেমন দেখায়। দ্বিধায় পড়ে গেল হেমা, কি করবে বুঝতে পারল না। কি গো বৌমণি, দেবে না জল? হ্যাঁ হ্যাঁ, দিব না কেন, বসো, আমি একটু আনছি, বলে বারান্দায় থাকা ডাইনিং টেবিলের পাশে বসতে ইশারা করলো। ছেলেটাও বসে গেল কথা না বাড়িয়ে। হেমা ভেতর থেকে জলের একটা গ্লাস নিয়ে এসে ভাবলো, এভাবে শুধু জল দিলে কিভাবে হয়। তাই একটা ছোট্ট বাটিতে কয়েকটা নাড়ু সাথে নিয়ে এলো। ছেলেটা হাসি মুখে তা গ্রহণ করলো। জল খাবার খেয়ে বাড়ি থেকে বের হবে, তখনই অরূপ এসে মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই সময় হঠাৎ অরূপকে দেখে হেমা এক প্রকার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, চোখগুলো গোল গোল মার্বেলের মতো। মুখ থেকে অস্পষ্ট স্বরেই আপনা আপনি বেরিয়ে এলো, তুমি এই সময় বাড়িতে? কেন, আমি আসায় খুব অসুবিধা হয়ে গেল বুঝি? ইস, আগে জানলে তো আসতাম না। হেমা আর ওই ছেলেটার চারপাশে ঘুরঘুর করা কথাগুলো শুনছে আর বলছে অরূপ। হেমা ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, কি হতে চলেছে ভাবতে পারছে না। ওই ছেলেটিকে বলো, অরূপদা, তুমি ভুল ভাব। শ্শ্, বাকি কথা বলতে না দিয়েই অরূপ থামিয়ে দিল, জীবন নিয়ে বাঁচতে চাইলে বের হয়ে যা, আমার বউ, আমি বুঝবো। ছেলেটা কিছু বলতে চেয়েও আর বলতে পারলো না, চুপ করে বের হয়ে গেল। বাড়ি থেকে বের হতেই ভেতরে হেমার চিৎকার শুনতে পাচ্ছে। বুঝতে আর বাকি নেই, অরূপ হেমাকে মারছে। একবার গিয়ে অরূপের থেকে হেমাকে বাঁচাবে কি তা নিয়ে চিন্তা করলো, না, তাদের যা খুশি করুক, এইসব লোক জানাজানি হলে তারও সম্মান যাবে। তাই ছেলেটা সেখান থেকে চলে গেল। মেয়েরে অনেক জায়গায় জখম করে ফেলেছে, অমলা বা নেহার কেউই ছাড়াতে পারেনি অরূপের হাত থেকে হেমাকে। অরূপের এক কথা, আমার বাড়িতে থেকে তুই অন্য ছেলের সাথে থাকবি, তা তো হয় না, তুই এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি। থাক না বাবা, বাদ দে এসব। অমলাকে থামিয়ে দিল অরূপ, ওর মতো নষ্ট মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তবুও যদি তোমরা চাও ও এই বাড়িতে থাকুক, তবে আমি চলে যাব এই বাড়ি থেকে। তোমরা এই নষ্টা মেয়েকে মাথায় করে রাখো। বলেই অরূপ বাড়ি থেকে বের হয়ে পা বাড়াতেই অমলা দৌড়ে ছেলের কাছে গেল। না বাবা, তুই যাস নে। বৌমা, তুমি বরং বাবার বাড়িতে চলে যাও, অরূপ যখন এমন করছে তখন আর কি করার। নেহারও আর কিছুই বলল না, মানে তারা সবাই চাচ্ছে হেমা চলে যাক। জোর করে থাকা যায় না, তবুও মেয়েটা শত চেষ্টা করেছিল থেকে যেতে, কিন্তু যখন সরাসরি সবাই বের হতে বলল, তখন আর থাকা সম্ভব না। হেমা নিঃশব্দে নিজের ঘরে চলে গেল। মেয়ের কাপড় গুছিয়ে নিল, নিজের জন্য একটা জামাও নিল না এই বাড়ির। বাবা বাড়িতে জামা আছে হেমার। তখনই পড়ন্ত বিকেলের এক কাপড়ে বের হয়ে গেল হেমা। বের হওয়ার আগে গোটা বাড়িটায় একবার চোখ বুলিয়ে নিল। বিশাল বড় বাড়িটা, বাউন্ডারির ভেতরে গোসল করার জন্য পুকুরও ছিল। তার পাশে বেশ কিছু ফুল গাছ এনে রোপণ করেছিল হেমা, পূজা দেওয়ার জন্য। প্রথমে আনলেও পরে ভালো লাগা থেকে অনেক ফুল গাছের চারা লাগিয়েছে। ছোট্ট একটা বাগানের ন্যায় হয়েছে সব মিলিয়ে। প্রতিদিন গাছে পানি দিত হেমা, সকাল সন্ধ্যা গাছগুলোতে আলতো হাতে স্পর্শ না করলে যেন তার মন ভরতো না। বাড়ি থেকে শেষবার বের হওয়ার সময় এক নজর গাছগুলোকে দেখে নিল আরো একবার। বর্তমান এইসব ভাবনায় রাত কেটে গেল হেমার। এরপর জীবনে হয়তো আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। চোখ খুলে দেখলো বড়দি আর ছোটকি এখনো ঘুমিয়ে আছে কি সুন্দর করে। বড্ড হিংসা হলো হেমার, মনে মনে আওড়ালো, ইস,
বোনেদের মতো আমিও যদি এমন করে শান্তিতে ঘুমাতে পারতাম একটু। সকালে নাস্তার টেবিলে সকলে নাস্তা করছে। পালিয়ে বিয়ে করার পর থেকে বাবা হেমার সাথে কখনো তেমন কথা বলেনি দরকার ছাড়া। আর আগে খাওয়ার টেবিলে কত আড্ডা দিত বাবার সাথে। মনে পড়তেই একটা দীর্ঘশ্বাস ফেলে খাবার শুরু করলো হেমা। অদিতিকে সোমা খাইয়ে দিচ্ছে। সোমা হেমার মায়ের নাম, আর বাবা সংস্কার। বড়দি সাইরা আর ছুটকির প্রিয়া। আর এই নিয়ে ছিল তাদের সংসার। শঙ্করবাবু হেমাকে উদ্দেশ্য করে বলল, খবর না দিয়ে হঠাৎ এলি যে? আর জামাই আসেনি কেন? কিছু হয়েছে নাকি? মাত্র রুটিটা মুখে নিবে তখনই বাবার কথায় হাত থেমে যায় হেমার। আস্তে করে বলে, আমি একেবারে এসে পড়েছি ওই বাড়ি থেকে, আর যাব না। হেমার কথায় যেন মায়ের মাথায় আসমান ভেঙে পড়ল। হে কপাল, কি অলক্ষণে কাণ্ড রে বাবা! মাত্র ছোট মেয়েটার একটা ঘরে ভালো বিয়ে আসলো, আর তার মাঝখানে কিনা আর একজন চলে এসেছে। এ খবর জানাজানি হলে পাত্রপক্ষ বিয়ে করবে নাকি এমন বাড়ির মেয়েকে? আর কটা দিন রয়ে শুয়ে থাকতে পারিসনি? শঙ্কর স্ত্রীকে ধমক দিয়ে উঠল, চুপ করবে নাকি? সকাল সকাল কি শুরু করলে? দমে গেলেন তিনি। তবে প্রিয়া এক অদ্ভুত দৃষ্টিতে হেমার দিকে এক পলক তাকিয়ে খাবার ছেড়ে চলে গেল। তা খেয়াল করলো হেমা। বুকের ভেতর একটা চাপা কষ্ট হলো। শত চেষ্টা করেও খাবার গিলতে পারছে না হেমা। এখানে বসে থাকলে খাবার প্লেটে চোখের জল পড়বে, তা নিয়েও মায়ের হাজার খানেক কথা শুনতে হবে। তাই দ্রুত পায়ে খাবার ছেড়ে চলে গেল হেমা নিজেও। বড়দি চলে যাওয়ার আগে হেমাকে খুব করে বুঝিয়ে গেছে মন খারাপ না করতে। মায়ের বয়স হয়েছে, মধ্যবিত্ত পরিবার, তাই এত চিন্তা। এসব নিয়ে মন খারাপ করে থাকার কোনো দরকার নেই। সপ্তাহ কেটে গেছে। শ্বশুর বাড়ি থেকে দুই একবার কল করে অদিতির খোঁজ খবর নিয়েছে অমলা দেবী। তবে ভুল ক্রমেও হেমাকে বাড়ি যাওয়ার ব্যাপারে কিচ্ছুটি বলেননি। দুদিন বাদে ছুটকিকে আংটি পরিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করতে আসবে বরপক্ষের লোকেরা। ওই দিনই করতো, তবে বরের নাকি কোন খালা আসবে, তার জন্য এতদিন অপেক্ষা করলো। বাড়িতে দুদিন আগে থেকেই আয়োজন চলছে এইসবের। এত ব্যস্ততার মাঝে হেমা ভুলেই বসলো অরূপের কথা। দেখতে দেখতে 2 দিন পর ছেলে পক্ষ আসলো। ছোট বড় মিলিয়ে 17 জন। ছেলের বাবা সহ চাচা চাচি আরো অনেক মানুষ, সাথে ওই খালা যার জন্য এতদিন অপেক্ষা করেছিল। আজ আর হেমা তাদের সামনে না যেয়ে থাকতে পারেনি, বরং বোনকে নিয়ে সায়রা আর হেমা তাদের সামনে গিয়েছে। সায়রা পরিচয় করিয়ে দিল, এটা আমার মেজ বোন হেমা। একজন মহিলা বলে উঠল, ওর কি বিয়ে হয়েছে? হুম আন্টি, হয়েছে, একটা মেয়েও আছে। হোমা, তাই? দেখে একদম বোঝাই যাচ্ছে না। মনে হয় না বিয়ে হয়েছে। তা তোমার বর কোথায় মা? তাকে দেখছি না যে। হেমা কিছু বলতে নিবে, তখনই সোমা মুখ থেকে টেনে নিয়ে বলো, আসলে কাজ নিয়ে অনেক ব্যস্ত তো, তাই মেয়ে একাই এসেছে। তাছাড়া চলে যাবে 2 দিন বাদেই। তাই আর জামাই আসেনি। হেমাও আসতে দিতে চায়নি, আমাদের জোরাজুরিতেই তাকে পাঠালো। নেন নেন, আপনারা মিষ্টি নেন তো, কিছুই খাচ্ছে না দেখি। ভেতর ভেতরে একটু হাসলো হেমা। সে হাসিটা সুখের না বরং কষ্টের। মা কি সুন্দর কথা ঘুরিয়ে দিল। যাকগে, ভালোই ভালোই বোনের বিয়েটা হলেই হলো। তার জন্য যেন অঘটন না ঘটুক বোনের জীবনে। মেহমানরা সাইমার অনামিকা আঙ্গুলে ডায়মন্ডের রিং পরিয়ে চলে গেল। তার খালাটাকে সুবিধার লাগেনি। মহিলা খুব গম্ভীর, তবে চোখের দৃষ্টি খুব ধারালো। এক জায়গায় বসে সব দিক খেয়াল রাখতে পারে সে। ওই দিন কেউ বুঝতে না পারলেও পরের দিন পাত্রপক্ষের বাড়ি থেকে কল করে বলল, আপনাদের মেজ মেয়ে নাকি স্বামীর বাড়ি থেকে এসে পড়েছে। এ খবর জানাননি কেন আপনারা? আরো কড়া কথা শোনালো। এ খবর পাওয়ার পর থেকেই বাড়ির নাওয়া খাওয়া বন্ধ। সোমা তো অর্ধেক রান্নাঘর থেকে একেবারে উঠে বিলাপ করা শুরু করে দিয়েছে। অলক্ষণে নিজের কপাল তো খেলো, সাথে বোনটারও। নিজের সংসার টেকাতে পারলো না তো পারলোই না, সাথে বোনটার সংসারও হতে দিল না। এখনো তারা সরাসরি বিয়ে ভাঙার কথা বলেনি, তাতেই মা এত কাণ্ড করছে। একবার যদি মুখ থেকে বের হয় বিয়ে হবে না, তাহলে যে কি হবে! বোনটার মুখের দিকে তাকিয়েও তাকানো যাচ্ছে না।
সেই কখন থেকে মুখ ভার করে বসে আছে। বাবা এখনো বাড়ি ফেরেনি। যখন এইসব শুনবে কি হবে? হেমা ভাবছে সে কি করবে, নাকি চলে যাবে অরূপের সংসারে। শঙ্কর এসে সবটা শোনার পর থ মেরে বসে আছে, কি করবে বুঝতে পারছে না। হেমাকে কাছে ডাকলো, রয়ে শুয়ে বলল, ওই বাড়ি থেকে কেউ কল করেছিল? হুম, শাশুড়ি দিয়েছিল, অদিতির খোঁজ নিয়েছে দুবার। সোমা এগিয়ে এসে বলল, বাড়ি ফেরার কথা কিছু বলেনি? মায়ের কথায় অবাক দৃষ্টিতে তাকালো হেমা। সে যেন পরিবারের গলার কাটা আটকে থাকা এখন। গলায় কাটা আটকালে যেমন তাকে বের করার জন্য উঠে পড়ে লাগে, যতক্ষণ না বের করে শান্তি পায় না, হেমাও যেন পরিবারের কাছে তেমনই। শঙ্কর সোমার দিকে গরম চোখে তাকিয়ে বলল, বললেও ওই মেয়েকে ওই বাড়িতে আর আমি পাঠাবো না। মেয়ে ভুল করেছে বলে কি সেই ভুলের মাসুল সারাটা জীবন বয়ে বেড়াবে? সোমা, সেই দিন আর নেই। বাবার থেকে এতটা সাপোর্ট পাবে ভাবেনি হেমা। চোখ জোড়া জলে চিকচিক করে উঠল, তবুও সামলে নিল নিজেকে। কান্না কাউকে দেখাতে নেই। মাকে বলল, আমি চলে গেলে যদি তোমরা খুশি হও তো বলে দিও, এই বাড়ি ছেড়ে চলে যাব। বলে নিজের ঘরে চলে গেল হেমা। সেখানেও শান্তি নেই। ছুটকি বসে বসে চোখের জল ফেলছে। একটা চাপা কষ্ট বুকের ভেতর অনুভব করলো হেমা। তার জন্য বোনের হতে যাওয়া বিয়েটা ভাঙতে পারে না। না, এ কখনো হতে দেবে না হেমা। ধ্রুবদের বাড়িতে এক পরিবার সভা বসেছে। ধ্রুব প্রিয়ার হবু বরের নাম। মূলত ধ্রুবের মা, বাবা, চাচি আর তার সেই বড় খালা। ধ্রুবের মূল গার্ডিয়ান তার খালা। 5 বছর বয়স থেকে সে ধ্রুবকে নিজের কাছে রেখে নিজের মতো করে মানুষ করেছে। ধ্রুবও নিজের মায়ের থেকে তাকে বেশি শ্রদ্ধা সম্মান করে। মেয়ের এক বোন স্বামীর বাড়ি ফেরত, কে জানে কোন দোষে বরের বাড়ির ভাত খেতে পারেনি। নিশ্চয় স্বভাবের দোষ। শুনেছি এখনো নাকি লেখাপড়া করে। হয়তো বর রেখে অন্য কোথাও লাইন আছে, তাই আর বরের বাড়ি ভালো লাগে না। কথায় আছে, জাতের মেয়ে কালো ভালো। সুন্দরী হয়েছে, তাই দেখে অমন পরিবার থেকে বউ আনা ঠিক না গো দিদি। বোনের মতোই স্বভাব হয় যদি, তাহলে আমাদের সোনার টুকরো ছেলেটার সারাটা জীবন নষ্ট। তাই বলি কি, আগে থেকে বুঝে শুনে নেওয়া ভালো। এক নিঃশ্বাসে কথাগুলো বলল ধ্রুবের চাচি। ধ্রুবের মা বলল, সেই ভালো, তবে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এখন বিয়ে ভেঙে গেলে লোকে কি বলবে? এটা ঠিক? এভাবে হুট করে কি আমরা বিয়ে ভাঙা যায় গো দাদি? এতক্ষণ গম্ভীর হয়ে থাকা কথাগুলো শুনছিল ধ্রুবের খালা আশা। সে কিছু বলতে যাবে, তখনই নিজের মোবাইলটা বেজে ওঠে। বলতে নেওয়া কথাটা না বলে কলটা ধরে এখান থেকে চলে যায়। হেমা কি থেকে কি বলবে বুঝতে পারল না। খোঁজ নিয়ে বরের বাড়ির সম্পর্কে সবটাই জেনেছে, শুনেছে। আশা সেন যা বলবে তাই হবে। তাই দিক পাশ না ভেবে সে আশার নাম্বারটা জোগাড় করে কল দিল। ভয়ে ভয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে বলল, আন্টি, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি করে যে শুরু করি? তার আগে আমার কিছু কথার উত্তর দাও তো। বরের বাড়ি থেকে এসে পড়লে কেন? শ্বশুর শাশুড়ি যন্ত্রণা করতো নাকি? এতক্ষণ যে ভয়টা হেমা পেয়েছিল সেটাই হলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার বর অন্য কাউকে ভালোবাসে। হেমার কাঁপা কণ্ঠ শুনে আশার আর বুঝতে বাকি রইল না মেয়েটা কাঁদছে। কথা ঘুরিয়ে বলল, আচ্ছা, তোমার সাথে আমি পরে কথা বলি, বিকালে সামনাসামনি কথা বলবো। বলেই তিনি সকলের মাঝে এসে বসে ধ্রুবকে ডাকলেন, জি বড়মা বলো। প্রিয়াশার মেজ দিদির ডিভোর্স হয়ে যাবে। দোষ যারই হোক, বরের বা তার, ডিভোর্স হবে, এটাই বড় কথা। আশার কথাখানি মুখ থেকে টেনে নিয়ে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে ধ্রুবের চাচি বলল, হ্যাঁ সেটাই তো, ডিভোর্সই তো। আর ভালো মেয়েদের ডিভোর্স হয় নাকি? গরম চোখে তাকালো আশা। মহিলা চুপ হয়ে গেল। মেয়ের বোন ডিভোর্সি, তাতে প্রিয়াকে বিয়ে করতে তোর কোনো সমস্যা আছে ধ্রুব? ধ্রুব কিছু না ভেবে উত্তর দিল, না, তার কোনো সমস্যা নেই। ধ্রুব জানে তার বড় মা আশা এসব বাঙালিয়ানা নিয়ম নীতি বিশ্বাস করে না, এসবে অভ্যস্ত না। আশা পরিষ্কার গলায় বলে দিল, ধ্রুবের কোনো সমস্যা নেই। আর বিয়েটা যেহেতু ধ্রুব করবে, সংসারটাও তার। তাই এই ব্যাপারে অন্য কেউ কথা না বললে খুশি হব। বলেই চলে গেল আশা। ধ্রুবের চাচির মুখখানা দেখবার মতো হয়ে রইল।
অমলা দেবী কল করেছিল, আজ আর অদিতির খোঁজ নিতে না, বরং বলেছে অরূপ নাকি জানিয়েছে ডিভোর্স পেপার আসতে পারে 10 থেকে 12 দিনের মধ্যে, তার পাওনা বুঝে নিয়ে যেন সাইন করে দেয়। হেমা ম্লান হেসে বলল, আমার কোনো দাবি নেই, ডিভোর্স পেপার পাঠাতে বলবেন, আমি সাইন করে দিব। তখনই সোমা ঘরে ঢুকে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। তুই এ কি করলি? হাই হাই! মায়ের এমন আহাজারি শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে হেমা। ভয়ে ভয়ে বলল, কি করেছি আমি মা? কি হয়েছে মানে? একে তো একা একা বিয়ে করে বরের বাড়ি থেকে এসে পড়েছিস, এখন বলে দিলি তার প্রতি কোনো চাওয়া পাওয়া নেই? মানে কি? তোর হক, তোর পাওনা টাকা তুই এইভাবে ছেড়ে দিবি? আরে কপাল পোড়ালি, আবার বিয়ে দিতে হবে না? খরচ হবে তো, সে খেয়াল আছে নাকি রে? একে তো ডিভোর্সি, মেয়েকে বিয়ে দিতে কত টাকা কষতে হবে তার কোনো চিন্তা একবারও করেছিস নাকি? ভেতরে ভেতরে ভেঙে চুরে যাচ্ছে হেমা, তবুও নিজেকে শক্ত করলো। নিজের মায়ের এমন রূপ আগে সে কখনো দেখেনি। আমি আবার বিয়ে করব তোমায় কখন বললাম মা? বিয়ে করবি না তো কি বাপের ঘাড়ে পাল্লা দিবি নাকি? আর যে কদিন বাপ আছে সে কয়দিন না হয় খাবি, তারপর কে দেখবে শুনি? মায়ের সাথে তর্ক করতে একদমই ইচ্ছা করলো না তার, তাই এক কথায় উত্তর দিয়ে চলে গেল হেমা। আমাকে কারোর দেখতে হবে না মা, আমারটা আমি নিজেই দেখব। যে বরের বাড়ি থাকতে পারলাম না তার টাকা দিয়ে কি হবে মা? তার সংসার যখন আমার হয়নি, তার টাকাও আমার চাই না। পুকুর পাড়ে আম গাছের তলায় বসে আছে হেমা, আর আম ফুলের ঘ্রাণে চারপাশ ম ম করছে। এই গাছতলায় আগে 3 বোন কত গল্প করত। ভাবতে ভাবতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। ধ্যান ভাঙলো অদিতির ডাকে, মা! ছোট্ট এই বলিতেই আটকে যায় হেমা। মেয়েটার জন্যই বেঁচে থাকা, নয়তো এতদিনে নিজেকে শেষ করে দিত। এত অবহেলা সহ্য করত না। হেমার মনে আছে, যখন প্রথম প্রথম অরূপ হেমাকে অবহেলা করত, রাগে কষ্টে সে নিজেকেই আঘাত করত, হাতে কয়েকবার ব্লেড দিয়ে কেটে ফেলেছিল। এখনো সেই দাগগুলো হাতেই আছে। পেছন ঘুরে তাকালো হেমা, শঙ্করের কোলে অদিতি। হেমার মলিন মুখটা দেখে শঙ্কর পাশে এসে বসলো। তোকে খুঁজে শেষে এখানে এসে পেলাম। তোর মায়ের কথায় রাগ করেছিস? তারও তো কত চিন্তা, মধ্যবিত্ত সংসার, তাই এত ভাবে। তার কথায় কিছু মনে করিস না, চল বাড়িতে চল। হেমা নির্বাক হয়ে শুধু শুনে গেল, কিছুই বলল না। ভালোই ভালোই প্রিয়ার বিয়েটা হয়ে গেল। হাঁপ ছেড়ে বাঁচল হেমা। তার জন্য বিয়েটা ভাঙতে গিয়েও ভাঙল না। কত বড় বিপদ যে হয়ে যেত। প্রিয়ার বিয়েতে দীপকে দেখে এক প্রকার চমকে যায় হেমা। আরে বৌদি, তুমি এখানে? আমার বোনের বিয়ে, আমি থাকবো না? ও, জানতামই না এটা আপনাদের বাড়ি। তার ডিভোর্স কি হয়ে গেছে? দীপের কথায় একটু অস্বস্তি বোধ করলো হেমা। হবু মুখেও যেন একেবারে অমায়িক হাসি ফুটে উঠল। না, কয়েকদিনের ভেতরেই ডিভোর্স পেপার পাঠাবে বলল। ও, ওইদিকে তো তার বিয়ের কথা চলছে তাই? কথাটা ঠিক বুঝলো না হেমা। জিজ্ঞাসা না বোধক দৃষ্টিতে তাকালো দীপ, বলল, আরে অরূপের আগের প্রেমিকা, তার না বিয়ে হয়ে গিয়েছিল আমাদের বিয়ের আগেই? হুম, বিয়ে তো হয়েছিল। সে জেদের বশেই তো আপনাকে বিয়ে করা। আর কয়েক মাস পরেই মেয়ের বরের বাড়ি থেকে এসে পড়ে। তারপর থেকেই তো অরূপের সাথে যোগাযোগ। এতদিন কবে বিয়ে করে নিত, শুধু আপনার জন্যই পারেনি বললেই চলে। আর ঢাকাতে তো তারা একই ফ্ল্যাটে থাকতো। আপনি জানেন না এসব কিছু? চাপা কষ্টরা হেমার বুকের ভেতরে কাটা বিধিয়ে দিচ্ছে যেন। দীপের কথাগুলো শুনে হেমার বুকের বাপাসটা বড্ড আঘাত লেগেছে। ওই মানুষটাকে হেমা কখনো ক্ষমা করবে না, কখনো না। কোনো মতে দীপকে বিদায় জানিয়ে ওই স্থান থেকে সরে গেল হেমা। প্রিয়া আমেরিকায় চলে যাবে ধ্রুবের সাথে, এই নিয়ে গর্ভের শেষ নেই হেমার মায়ের। সকলের কাছে বলে বেড়ায় ভাগ্য গুণে মেয়েদের জামাই পেয়েছে। বড় মেয়ের জামাইটা যেমন ভালো, ছোটটারও ঠিক তেমনই। ছোট মেয়ের জামাই তো মেয়েকে নিয়ে আমেরিকা চলে যাবে। তবে তিনি এত এত কথার ভিতর ভুলেই বসেন হেমা নামেও তার একটা মেয়ে আছে। যখনই কেউ হেমার কথা জানতে চাইতো
তখনই কোনো না কোনোভাবে এড়িয়ে যায় সে কথা। হেমা আড়াল থেকে এইসব কিছু লক্ষ্য করে। প্রথম প্রথম খুব কষ্ট হতো, এখন মানিয়ে নিতে শিখে গেছে মেয়েটা। ওই দিন আশার সাথে হেমার কথা হয়েছিল। মহিলাটাকে দেখে কত স্ট্রং দেখা যায় বাইরে থেকে, অথচ তার সাথে কথা বলে জীবনের এমন কিছু জানবে কল্পনাও করেনি কখনো। সেই দিন হেমা যখন তার কাছে নিজের জীবনের হতাশাপূর্ণ গল্প শোনাতে সংকোচ বোধ করেছিল, সেই দিন আশা হেমার কাঁধে হাত রেখে বলে, আমার গল্প শুনবে? আশার কণ্ঠে সেই দিন কোমলতার আবেশ পেয়েছিল হেমা। আমিও একজন ডিভোর্সি, কথাটা যেন আশা খুব গর্ব করে বলেছে। এক একটা অক্ষরে যেন তেজ মিশে আছে। ডিভোর্সি মেয়েদের যে অসহায়ত্ব বোধ, তার ছিটে ফোঁটাও আশার কথাই পেল না হেমা। নির্বাক হয়ে আশার মুখ পানে তাকিয়ে রইল হেমা। আশা আবার বলল, কি ভাবছো? এত গর্ব করে কেন বলছি? আজ আমার সফলতার একমাত্র কারণ হচ্ছে ডিভোর্স। বাঙালি মেয়েদের ডিভোর্স মানে বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা। ডিভোর্সের পরের এক একটা সেকেন্ড যেন সে অক্সিজেনের পরিবর্তে বিষ পান করে। আর সেই বিষটা দেয় তার চারপাশের মানুষ, তারই আপন কিছু মানুষ। বিষ পান করেও বাঁচতে হয়। যারা তোমায় প্রতিটা নিঃশ্বাসে বিষ ঢেলে দেয়, তারাই যেন সেই বিষ উঠিয়ে নেয়। সেই ব্যবস্থা তোমাকেই করতে হবে। নিজেকে বাঁচতে হবে তাদের দেখিয়ে দিতে। আমাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। ক্লাস 9-এর পর লেখাপড়ার সুযোগ পাইনি। বিয়ের কয়েক বছরেও যখন সন্তান হয় না, তখন স্বামীকে দ্বিতীয় বিয়ে করাই সকলে মিলে। তার বিয়ের আগেও যে আমি সুখে ছিলাম এমন নয়। শাশুড়ি ননদ সর্বদাই কষ্ট দিত। স্বামী ছিল মা পক্ষীয়। মা যা বলতো তাই ঠিক, সত্য মিথ্যা কখনোই দেখতো না। তবুও বরের বাড়ি ছেড়ে আসেনি লোকমন্দ বলবে বলে। কিন্তু দ্বিতীয় বিয়ে করে উনি যখন আর সহ্য করতে পারেনি, আমার চোখের সামনে তার নতুন বউ, বাচ্চা নিয়ে কত রং ঢং, এসব দেখার মতো না। এক কাপড়ে বরের বাড়ি ছেড়ে আসি। পরিবার আর পাড়ার লোকেদের কথা হজম করতে করতে যখন ক্লান্ত, তখন এক বন্ধুর সহযোগিতায় দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। নিজের পায়ে দাঁড়ানো, কি করে সকলের সামনে সেরা হব, সেই চিন্তা মাথায় নিয়ে সারা দিন রাত সফলতার পেছনে ছুটে বেড়ায়। কঠোর পরিশ্রম আর মনের সাহসের যোগে খুবই অল্প সময়ের মধ্যে নিজেকে নিজের পরিচয়ে সকলের সামনে দাঁড় করাতে পারি। আমার তোমার মতো একটা লেখাপড়া ছিল না, আর তা ছিল তখন দেশে মেয়েদের কাজের তেমন কোনো সুযোগও ছিল না। তবু হার মানিনি। আর তুমি শিক্ষিত, এ যুগের মেয়ে হয়ে দমে যাবে না। আর দমে গেলে সেটা মানাও যায় না। বুকে সাহস রাখো, নিজের জন্য না হোক, মেয়ের জন্য হলেও বাঁচো। সেদিন হেমাও বুঝেছিল আশার বাইরে থেকে এত শক্ত কঠিন রূপের কারণ। সত্যি, যত নরম হবে তত বেশি কষ্ট দিবে মানুষ। মনে মনে শপথ করে এভাবে ভেঙে পড়বে না সে। হেমার ডিভোর্স হয়ে গেছে, নিজেকে খুব করে শক্ত করছে সে এখন। তার পেছনে অবশ্য কিছু মানুষের অবদান না বললেই নয়। বাবা, বড়দি আর ধ্রুবের মাসি আশা হেমাকে স্ট্রং হতে সাহায্য করেছে। হেমা বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল। বাবা, আমি এই বাড়িতে থাকবো না, কয়েকটি প্রাইভেট পড়িয়ে টুকটাক কিছু করে ঠিকঠাক চলে যাবে আমার। শঙ্কর মেয়েকে আটকায় না সেদিন। তবে হেমা বাড়ি ছাড়বে বলাতে যেন সোমার ভেতরে মাতৃসত্তা সজাগ হয় মেয়েকে আটকায় বাড়ি ছেড়ে চলে যাওয়া থেকে। ওই দিনের পর থেকে হেমাকে আর কখনো কোনো কটু কথা শোনাননি তিনি। আরো শঙ্করকে বলে ব্যাংক থেকে টাকা তুলে দেয়। মেয়েদের জন্মের পরপরই তাদের নামে আলাদা আলাদা করে ব্যাংকে কিছু টাকা জমায় তারা, যেন মেয়েদের বিয়েতে কোনো টাকার সমস্যা না হয়। সাইরা আর প্রিয়ার বিয়েতে তাদের নামে জমানো টাকা খরচ করলেও হেমার টাকাগুলো ওঠায়নি সোমা। সেই টাকাগুলো উঠিয়ে হারের পরিচিত একজনকে দেয়, আর যার ফলে প্রাইমারি স্কুলের চাকরিটা পেয়ে যায় হেমা। মায়ের প্রতি কৃতজ্ঞ। হেমার দিন বেশ কেটে যাচ্ছে। মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছে। সকাল 10টায় স্কুলে যায়, 4টায় বাড়িতে ফেরে। সন্ধ্যা মা বাবা আর সময় নিয়ে একটু সময় মেয়েকে পড়াতে বসে। এই তো দিব্যি কেটে যাচ্ছে দিন। 1.5 বছর পর হেমা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই ফোনটা তড়িৎ গতিতে বেজে উঠল।
নাম্বারটা দেখে এক মুহূর্তের জন্য রক্ত চলাচল বন্ধ হয়ে গেল হেমার। চিরচেনা সেই নাম্বার, যা ভালোবেসে মস্তিষ্কের ভেতরে সেভ করে রেখেছিল হেমা। এতদিন পর এক পলক দেখাতেই চিনে ফেলল। এক মুহূর্ত সময় লাগেনি নাম্বারটা চিনতে। মুঠো ফই থাকা ফোনটা বাজতে বাজতে কলটা কেটে গেল। বেখেয়ালি হেমার খেয়ালই নেই সেই দিকে। দ্বিতীয়বারের মতো আবারও বেজে উঠল মোবাইল। রিংটোনের শব্দে হালকা কেঁপে উঠল হেমা। কোনো চিন্তা ভাবনা ছাড়াই রিসিভ করলো অরূপের কল। কাপা কাপা গলায় অরূপ কয়েকবার হ্যালো হ্যালো করলো। হেমা কি মনে করে চট করে কলটা কেটে দিল। মোবাইলটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল অদিতিকে স্কুলের জন্য তৈরি করতে। বুকের ভেতর একটা চাপা কষ্ট নাড়া দিতে চাচ্ছে, তবে কিছুতেই হেমা সেই ব্যথাকে পাত্তা দিবে না বলে ঠিক করেছে। সারাদিন কাজের ব্যস্ততায় সবকিছু ভুলে থাকলেও সন্ধ্যায় বাড়ি ফিরে সকলের কণ্ঠটা বারবার মনে পড়ছে। তবুও মায়ের সাথে টুকটাক কাজ করে সময় পার করলো হেমা। সন্ধ্যার পর বন্ধ করা মোবাইলটা হাতে নিতেই এক আকাশ বিষণ্ণতা এসে জেঁকে বসেছে হেমার গলায়। কিছুতেই মাথা থেকে ওই মানুষটার কণ্ঠটা সরাতে পারছে না। মন খারাপ করে জানালার পাশে দাঁড়িয়ে আছে হেমা। অদিতি এখন বেশ বুঝতে শিখেছে। মায়ের হাসি, আনন্দ, মন খারাপ সবই সে বোঝে। মাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ছোট্ট অদিতি মায়ের পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আম্মু, কি হয়েছে তোমার? মুহূর্তেই হেমার মনে শীতল স্পর্শ ছুঁয়ে যায়। হেমা বিষণ্ণতা কাটিয়ে জোরপূর্বক মুখে এক চিলতে হাসি ফুটিয়ে অদিতিকে বলে, কই মা, কিছু তো হয়নি, চলো পড়তে বসবে। ছোট্ট অদিতি বলে, আমি জানি তোমার মন খারাপ হয়েছিল, মন খারাপ করো না আম্মু, আমি তো আছি। এবার সত্যি মন খারাপ চলে যায় হেমার। সত্যি মেয়ের পাশে আছে তো তার আর কি চাই জীবনে। মা মেয়ে পড়তে চলে যায়। সোমা নাস্তা বানিয়ে দেয় তাদের জন্য। রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে তারা সকলে। রাত যখন 12টা ছুঁই ছুঁই, হেমার ফোনটা আবারও বেজে ওঠে। অরূপ কল করেছে আবার। এভাবে চলতে থাকলে অরূপ কল করবে প্রতিনিয়ত। কি জন্য কল করে জানতে হবে। অদিতির পাশ থেকে আস্তে করে উঠে বেলকুনিতে চলে যায় হেমা। কল ধরে অরূপের কণ্ঠস্বর শুনতে পায়। মনে মনে পণ করেছে এবার আর তার কণ্ঠ শুনে নরম হবে না সে। হলেও তাই, নিজেকে শক্ত করে জবাব দিল, কল কেন করেছেন? কেমন আছো হেমা? মনে মনে দীর্ঘশ্বাস ত্যাগ করলো হেমা। ভালো থাকার পথে কাটা বিছিয়ে জিজ্ঞাসা করছেন কেমন আছো? মানুষ বড়ই অদ্ভুত বটে। মুখে উত্তর দিল, কেমন আছি তা জানতে নিশ্চয় কল করেননি। কি প্রয়োজনে কল করেছেন তাই বলুন। প্রয়োজন ছাড়া আপনার মতো স্বার্থপর মানুষ কল করবে না এটা জানি। অরূপ বিচলিত হয়ে জবাব দিল, জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? অরূপের কথা শুনে হেমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ভালো রাখার জন্য তো আমাকে তাড়িয়ে প্রাক্তনকে বিয়ে করলেন, তাহলে ভালো না থাকার তো কোনো কারণই নেই। আর আপনার ভালো থাকার গল্প শোনার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। এই রাত বিরাতে কল করবেন না, দিনেও না, কখনোই না। আমি ভালো নেই হেমা। আর তোমাকে তাড়িয়ে যাকে বিয়ে করেছি সে একটা দুশ্চরিত্রা। বললে না এখন রাত বিরাত, অথচ এত রাতেও বাড়ি ফেরেনি সে। প্রতি সপ্তাহে তার পার্টি থাকে, রাত 1টা 2টায় বাড়ি ফেরে। আমাদের সংসারটা আর সংসার নেই, শ্মশান বানিয়ে ফেলেছে একদম। তুমি ফিরে আসো হেমা। শেষের কথাটা শুনে সত্যি হাসি পেল হেমার। শব্দ করে হেসে দিল, দুশ্চরিত্র তো আমি ছিলাম, পরকিয়া করেছি, আপনার মায়ের গহনা চুরি করেছি, আরো কত কি। তাই তো আরেকটা বিয়ে করেছেন, এমনটা আপনার প্রাপ্য ছিল। খোঁচা মেরে কথাগুলো বলল হেমা। ভুল করে স্বপ্নেও চিন্তা করবেন না হেমা আপনার সামনে যাবে কখনো। সব অত্যাচার সহ্য করে থাকতে চেয়েছিল, পারিনি। আর এখন কিনা ফিরে যেতে বলছেন। অরূপ বুঝলো হেমা আর ফিরবে না, তাই কথা পাল্টে বলল, অদিতি কেমন আছে? আমি কি আমার মেয়ের সাথে একবার দেখা? বাকি কথা বলতে দিল না হেমা। চুপ, একদম চুপ। আপনার কোনো মেয়ে নেই। অদিতি জানে তার বাবা মারা গেছে। আর কোন মুখে অদিতিকে নিজের মেয়ে বলছেন? যে মেয়েকে কোনোদিন হাসি মুখে একদণ্ড কোলে নেননি, তাকে নিজের মেয়ে বলে দাবি করতে ন্যূনতম লজ্জা থাকা দরকার অরূপ। অরূপ আর কিছু বলতে গিয়েও বলল না। কি বা বলবে সে? বলার কোনো ভাষা আছে নাকি? আজ বেঁচে থেকেও মেয়ের কাছে মৃত সে, এটা শোনার বাকি ছিল জীবনে।
হেমা আরো একবার বলো, আপনার সাথে কথা বলার ইচ্ছা আমার ছিল না, তবুও কলটা ধরেছি ভালো করে বুঝিয়ে দিতে যে আপনার আর আমাদের পথ আলাদা। আপনি কোনোদিন আমাদের সামনে পড়বেন না। আপনার মরা মুখও যেন কখনো আমার আর আমার মেয়ের দেখতে না হয়, সেই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে। রাখছি। কলটা কেটে সাথে সাথে মোবাইলের সিমটা খুলে অন্ধকারে ছুঁড়ে ফেলে দেয় হেমা। কোনো পিছুটান রাখতে চায় না সে। আধারে দীর্ঘশ্বাস ফেলে রুমে এসে মেয়েকে জড়িয়ে ধরে ঘুমে তলিয়ে পড়ল সে। এটাই জীবন। বাঁচতে হলে বিয়েটা বাধ্যতামূলক নয় হেমার কাছে। বাঁচতে হলে প্রতিষ্ঠিত হতে পারলেই হলো। অরূপ বুঝে গেল হেমা আর ফিরবে না। হাতের মোবাইলটা পাশে রেখে দরজার দিকে তাকিয়ে রইল, কখন তার স্ত্রী ফিরবে। নিয়তির খেলায় ঘরের লক্ষ্মী বের করেছে। এখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কি বা করার আছে। নিজের ভুলের মাসুল নিজেকে বয়ে বেড়াতে হবে সারাটা জীবন।